ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন পূরণ হবে জুলাই সনদ সহ প্রতিটি ওয়াদা। জুলাই সনদ নিয়ে আরেক প্রতারণায় সরকার, অভিযোগ ডাক্তার শফিকে, জামাত কখনো সুস্থ চিন্তা করে না বলেছেন মির্জা ফখরুল। হামে আরও 11 জনের মৃত্যু, নতুন করে শত শত শিশু আক্রান্ত, রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। কাটছে না জ্বালানি তেলের ভোগান্তি, 34,667 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা মাস্টার ট্যাঙ্কার। টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার তথ্য অসত্য বলেছেন অর্থমন্ত্রী, সরকারকে IMF এবং বিশ্ব ব্যাংকের নির্ভরতা কমানোর তাগিদ সম্পাদকের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে বলেছেন যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারেন। এছাড়া স্কুল কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়তে মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের বিকল্প নাই বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রধান দায়িত্ব। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 1991 সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু হয় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন বিয়াম। শনিবার সকালে বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমানে অগ্রযাত্রা প্রমাণ করে বিএনপি সরকার জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন তৈরি করতে চায়। সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে সক্ষম হিসেবে গড়ে তোলার উপর জোর দেন তারেক রহমান। আজ যে ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে তা ভবিষ্যতে প্রশাসনিক নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি হয়ে উঠুক জ্ঞান চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র। দক্ষ মানব সম্পদ তৈরি বিয়ামের অন্যতম একটি লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আধুনিক প্রশাসনে দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করার উপর গুরুত্ব দিয়েছে। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি উন্নত কোর্স, গবেষণা এবং নীতি নির্ধারণমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কাছে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। সরকারি কর্মকর্তাদের এক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী শাসনামলে আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিনা কিংবা পালন করতে সক্ষম হয়েছিলেন কিনা, এই মুহূর্তে সেই প্রশ্ন না তুলে আমি আপনাদেরকে এই মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, এবং তা হলো দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং
জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জনপ্রশাসন কর্মকর্তারাই মূল চালিকা শক্তি বলে জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ নিজেরা সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সরকারের কাছে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রধান বিবেচ্য বিষয় হবে বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ হাফেজ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংসদে এবং রাজপথে তীব্র আন্দোলনে গণভোটের রায় বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে না ফেরার অঙ্গীকারও করেন তিনি। বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি আওয়ামী লীগ হয়ে ফিরতে চাইলে রুখে দেবে 11 দল। ওমর ফারুকের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামীর। ক্ষমতায় এসে বিএনপি জুলাইকে ভুলে গেছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই সরকার, আজকের এদেশের এই রাজনীতিবিদরা সেই কঠিন সময়কে তারা এত দ্রুত ভুলে গেছে। 70% জনগণের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করুন। এই মহান সংসদে আমার কথা, আমাদের কথা, আমার মা একজন মায়ের কথা তাদেরকে শুনতে হবে। 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপির জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা জাতির সাথে আরেক প্রতারণা। দাবি আদায় হুঁশিয়ারি দেন 64 জেলায় গণ আন্দোলনের। এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ গড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। নিজে বলেছেন অক্ষর অক্ষরে পালন করা হবে, সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির মতো মাত্র 2 মাসের মধ্যে এত অজনপ্রিয় সরকার বাংলাদেশে আর দেখা যায়নি। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র জনতা আবারও রাজপথে দাঁড়াতে বাধ্য হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশ স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বাংলাদেশ আমরা চাই না, আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দূর দূর করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে বসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকির স্কুড়াল দেখতে চাই না। শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বন্ধে সরকারকে আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।
জামাত কখনো সুস্থ চিন্তা করতে পারে না, দেশে আবার বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত আমিরের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আরও জানাচ্ছেন গ্যালমান শফি। মহান মে দিবস উদযাপন নিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন, একটি শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য নির্বাচনের আগে থেকেই চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে ওই শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই, একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। পহেলা মে উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল। পহেলা মের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই। কোনো অপশক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাম ডেডিকেটেড হাসপাতালগুলো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। দেশে 64 জেলার মধ্যে 58 জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। দেশ জুড়ে বিস্তৃত হওয়া এই রোগে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিপুল সংখ্যক শিশু আক্রান্ত, টিকার অভাবে রোগ প্রতিরোধের ঘাটতি এবং হামের মৃত্যুর ঘটনায় সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে। শনিবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় মারা গেছে 11 শিশু। প্রতিদিন শত শত শিশু নতুন করে আক্রান্ত হচ্ছে। জ্বর, কাশি, পাতলা পায়খানা, নিউমোনিয়া ও শরীরে লালচে দাগ সহ হামের নানা উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। জ্বরের 4 দিনের পরে হাম উঠছে, ডাক্তার দেখাইছি প্রাইভেটভাবে, বলছে যে হামের লক্ষণ, পরে বলছে যে এখানে নিয়ে আসতে। প্রথমে জ্বর ছিল, তারপর জ্বরের পরে ঠান্ডা, কাশি, তারপর পাতলা পায়খানা। এই রোগটা আসলে একটা বাচ্চারে এমন অবনতির দিকে নিয়ে যায় যেটা মানে খুবই ভয়ঙ্কর। একটা বাবা হিসাবে এটা সহ্য করা সম্ভব না। স্থানীয় চিকিৎসক, বেসরকারি হাসপাতাল কিংবা সদর হাসপাতাল নানা জায়গায় চিকিৎসা নেওয়ার পর সুস্থ না হওয়ায় স্বজনরা অবশেষে ছুটে আসছেন রাজধানীতে। অনেকটি হাসপাতালে গিয়েছিলাম, ভর্তি নেয় না বলে, সিট খালি নেই। মগবাজারে ছিলাম 2 দিন, মুগদাতে ছিলাম 1 দিন, পরের দিন সকালবেলা রেশ উঠছে, পরে এনে নিয়ে আসছে। রাজধানীতে মহাখালী ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এই হাসপাতালে এখন 450-এর বেশি হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে। আমরা এখনো প্রচুর রেফার করা রোগী পাচ্ছি। আমাদের রোগীর চাপ গত শুরু থেকে এই পর্যন্ত গ্র্যাজুয়ালি বাড়ছে। আমাদের রোগীর চাপ কখনো কমেনি। আমার হসপিটালের সামনে একটা বড়সড় ধরনের জ্যাম অফিস ডেতে, অফিস সময়ে সবসময় লেগেই থাকে। তা এখানে হামের রোগীরা যখন দূর দূরান্ত থেকে আসেন তখন ওনারা এই জ্যামের মধ্যে অনেকেই আটকে থাকেন
এবং তাতে রোগীদের কিছু ভোগান্তি হয় এবং ডাক্তাররাও যখন জরুরি কলে আসেন, অন কলে আসেন, রোগী দেখতে অ্যাটেন্ড করতে আসেন, সেই ক্ষেত্রে এই জ্যামের কারণে অনেক সময় ডাক্তার এবং রোগী দুই দলেরই একটু ভোগান্তি হয়। কয়েকদিনের চিকিৎসা অনেক শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন, তবে যথাসময়ে টিকা না পাওয়া, পুষ্টির অভাবেও শিশুরা হামে আক্রান্ত হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। আজও যানবাহনের দীর্ঘ লাইন। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তি শেষ কবে বলতে পারছেন না কেউই। ব্যস্ত নগরীতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের চেষ্টা করছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। আরিফিন শাওনির রিপোর্ট। রাজধানীর আসাদগেট সোনার বাংলা ফিলিং স্টেশনের নিত্যদিনের চিত্র এটি। তেলের পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুয়েল সংগ্রহ করছেন ক্রেতারা। ফুয়েল পাস ব্যতীত তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। তবে পাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। ফুয়েল পাসের জন্য দেখা যাচ্ছে পরিমাণে বেশি পাচ্ছি, কিন্তু অনেকে তো ফুয়েল রেজিস্ট্রেশন করার জন্য হয়রানি হতে হচ্ছে, সার্ভার স্লো থাকে, তখন তো সেটা প্রবলেম হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও সরবরাহের সংকট কাটছে না। সংকটের কারণে কিছু পাম্প তেল বিক্রি বন্ধ রেখেছে, আবার কিছু পাম্প প্রয়োজনের তুলনায় দিচ্ছে কম তেল। তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। জ্বালানি তেল নিতে এসে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলেও দাবি তাদের। ভোর 5:30 থেকে দাঁড়াইছি, খুবই ভোগান্তি। ভোগান্তি শুধু এমন, গরম, একে তো গরম, তার উপরে এই লাইনের যন্ত্রণা, একজনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, একজনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, খুবই অশান্তি। অনেক লোক একবার কয় পেট্রোল, একবার কয় ওয়াকটেন আছে, অনেকবার বলতেছে, কিন্তু কোনো লাভ হয়েছে না। তারপরও সিরিয়াল পাইতেছে না। কোথাও তো তেল নাই, এই পেট্রোল পাম্পেও তেল নাই, এই পেট্রোল পাম্পেও তেল নাই। আর সরকার যদি আমার মনে হয় যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতো, অনলাইনে তো ফুয়েল পাস দিচ্ছে, ফুয়েল পাসের তো অ্যাপ আছেই, সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতো তাহলে হয়তো ভালো হতো। এই খাওয়া দাওয়া, নাওয়া দাওয়া, গোসলাদি সম্পূর্ণ আমাদের যে উপর থেকে যে ঝড় তুফান যাইতে আছে, আমরা পুরো সংকটের ভিতরে আছি। এই যে আমাদের যে কষ্ট, আমাদের মালিক পক্ষ আমাদেরকে দেখে না, কারণ আমরা আমাদের মতো বসে আছি, তারা শুধুমাত্র বলা যে আপনারা তেল পাইছেন কিনা, এই পর্যন্তই তাদের বলা। এদিকে সবগুলো পাম্পে সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ করলে এই লাইন কমে আসবে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। যাদের দরকার তারা এখনো লাইনেই আছে, কারণ সব পাম্পে যদি তেলটা অ্যাভেলেবেল হয় তাহলে একটু লাইনটা কমবে। যেমন এখানে 10টা পাম্প থাকলে 10টা জায়গায়, আমার এখানে 100 গাড়ি থাকলে 10 জায়গায় 10টা গাড়ি যাবে, লাইনটা কমে আসবে। কিন্তু 10টা পাম্প বন্ধ থাকলে 100 গাড়ি এখানেই থাকবে। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী অনেকেই। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। 34,667,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে চীনা পতাকাবাহী একটি মাস্টার ট্যাঙ্কার। সেখানে কিছু জ্বালানি খালাস শেষে ফিরবে চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে। মাস্টার ট্যাঙ্কারটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, জেট ফুয়েল নিয়ে এটি বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়। কিছু ওজন কমানোর পর জাহাজটি নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। এছাড়া তাইওয়ান থেকে 33,400 টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী একটি ট্যাঙ্কার। সকালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে 35,055 টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী আরও একটি ট্যাঙ্কার। বিপিসি জানায়, পরিশোধিত ডিজেল অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। গুরুত্বের সঙ্গে ডিজেল লাইটারিং ও ডলফিন জেটিতে খালাস করা হচ্ছে। তেলের দাম বাড়াতে IMF এর চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি কথা বলেন। মন্ত্রী আবারও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও তেলের দাম কমানো হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার কথাও জানান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। চাপ মনে করিনি। আমি বলছি, আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও
তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছি। অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। সরকার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে তার সরকার অত্যন্ত সতর্ক জানিয়ে তিনি বলেন, গর্তে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন তারা। বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। বৈঠকে ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন সরকারকে বাজেট বাস্তবায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের নির্ভরতা থেকে বের হওয়ার তাগিদ দেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার সংকট কাটিয়ে ওঠা ও কৃষি খাতকে প্রযুক্তি নির্ভর করার প্রস্তাব দেন চ্যানেল আই বার্তা প্রধান শাইখ সিরাজ। অন্য বার্তা প্রধানরাও টেলিভিশনের আর্থিক সুরক্ষা নিশ্চিতে দেশের প্রায় 4 কোটি কেবল কানেকশন থাকা গ্রাহকদের শৃঙ্খলায় আনতে ডিজিটালাইজেশনের প্রস্তাব দেন। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, 1,28,00,000 টিনধারীর মধ্যে যারা রিটার্ন জমা দেননি তাদের নোটিশ দেওয়া হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানান গভর্নর মুস্তাকুর রহমান। সরকার টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার নীতির বিরুদ্ধে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এই জায়গাতে আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরল করার সুযোগ তো তখন সেই বেতন যে বিষয়টা তো আমরা এবং প্রাইভেট ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট রেটে বড় করা অ্যাভয়েড করা আমাদের এক নম্বর প্রায়োরিটি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী সংগঠনের সমর্থক দ্বারা হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটি সিসিটিসি প্রধান মুন্সি শাহাবুদ্দিন। তিনি বলেন, হামলার আশঙ্কা মাথায় নিয়ে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্দেশ মোতাবেক বাংলাদেশ ব্যাংক ও সচিবালয় সহ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির মতিঝিল জোনের ডিসি হারুনুর রশিদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে সংস্থাটির সকল ইউনিটে পাঠানো হয় একটি সতর্কতামূলক চিঠি, যেখানে বলা হয় সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর ও ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে উগ্রবাদী সংগঠনের সমর্থকরা। এমন বাস্তবতায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে কাজ করছেন তারা। আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। পুলিশের ইউনিটগুলো নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কথাও জানান ডিসি মতিঝিল। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারাই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে নিরাপত্তা বাড়ানোর কথা জানান গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 81টি ফ্লাইটে এখন পর্যন্ত 32,000-এর বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আর হজ পালনে সৌদি আরব গিয়ে 2 বাংলাদেশে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবার হজ যাত্রায় 207টি প্রি হজ ফ্লাইট নির্ধারণ করেছে সরকার। শনিবার ঢাকা থেকে মোট 3টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। প্রতি বছর আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন, আত্মশুদ্ধি ও সন্তুষ্টি অর্জনে মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন
ধর্মপ্রাণ মুসল্লিরা। এবারের হজ যাত্রা আরও সহজ করতে আশকুনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। ক্যাম্পে ডিজিটাল ম্যাপ, একাধিক তথ্য কেন্দ্রের পাশাপাশি হজ যাত্রীদের সেবায় কাজ করছে স্কাউটের স্বেচ্ছাসেবকেরা। সার্বিক ব্যবস্থাপনা ভালো বলেছেন হজ যাত্রীরা। তবে যাত্রার আগে ক্যাম্পে দীর্ঘ সময় অপেক্ষা কমিয়ে আনার দাবি জানান কেউ কেউ। এবার মোট ৭৮,৫০০ জন হজ যাত্রী সৌদি আরব যাবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বুলি খেলায় কুমিল্লার রাশেদ বুলিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন একই জেলার বাঘা শরীফ বুলি। এই বুলি খেলা দেখতে শনিবার দুপুর থেকে মহানগরীর লালদিঘি ময়দান ভরে যায় বিভিন্ন বয়সী মানুষে। বুলি খেলাকে ঘিরে শুক্রবার থেকে লালদিঘি এলাকার কয়েক কিলোমিটার জুড়ে চলে দুদিনের মেলা। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ১১৭ বছর আগে ১৯০৯ সালের ১২ই বৈশাখ চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শুরু করেন বলি বা কুস্তি খেলার। ধারাবাহিকভাবে সেই থেকে প্রতি বছর ১২ বৈশাখ হয়ে আসছে জব্বারের বলি খেলা। ১১৭তম আসরে অংশ নেন শতাধিক বলি বা কুস্তিগির। বিকেলে বলি খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। কুমিল্লার রাশেদ বলিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন একই জেলার বাঘা শরীফ বলি। কুস্তি খেলা আমি 12 বছর যাবত চ্যাম্পিয়ন একটা না। আমি চট্টগ্রাম লালদিঘির ময়দানে আব্দুল জব্বার সাহেবের বলি খেলা আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি তিনবার অংশগ্রহণ করে আমি হ্যাটট্রিক জয় করেছি। তো আমার থেকে অনেক আনন্দ লাগতেছে। আমি 2024 রানার আপ, 2025 রানার আপ, 2026 রানার আপ। আর আপনারা খেলা দেখছেন, অবশ্যই আপনারা মতামত জানাবেন কেমন খেলছি। তীব্র গরম উপেক্ষা করে বলি খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে দর্শকরা। বিপুল উৎসাহে উপভোগ করে এ খেলা। শত বছরের ঐতিহ্যের এই আয়োজন কেবলই শক্তিমত্তার প্রদর্শন নয়, বলি খেলাকে ঘিরে বসেছে বৈশাখী মেলা, যেখানে বাহারি সব পণ্য নিয়ে হাজির হন দেশের নানা প্রান্তের কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। এই লালদিঘির ময়দানে জব্বার সাহেবের বলি খেলাতে অনেক আনন্দ, অনেক মজা। আমাদের চট্টগ্রামের ঐতিহ্য এটা। আমি সেই বাঁশখালী, ওই চট্টগ্রাম বাঁশখালী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য। মানুষের উৎসব দেখে যতটুকু আনন্দ পাইছি, সামনে যাতে এরকম আরো আনন্দ উৎসব হয় এই প্রত্যাশাই করতেছি। বীর চট্টলা চট্টগ্রামবাসীর মধ্যে যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি বলি খেলার পাশাপাশি যে মেলা উদযাপন, অনেক বেশি আনন্দ হচ্ছে মতন সব মিলে। বলি খেলা শেষে বিজয়ী বলির হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও স্পন্সর প্রতিষ্ঠান বাংলা লিংকের কর্মকর্তারা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানান, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের পাঠানো রেমিটেন্স এবং $20 বিলিয়নেরও বেশি। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিটেন্স আয়ের পরিধি আরও বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকারের লুটপাটে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাই এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। বৈদেশিক কর্মসংস্থানের কারণে উন্নত বিশ্বের জ্ঞান গম্যি সেটাও আমরা অর্জন করতে পারি। উন্নত বিশ্বের যে উন্নত চিন্তা আচার আচরণ তাও আমরা পেতে পারি এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের অনেকেই দেখা গিয়েছে যে দেশে বিনিয়োগ করার ক্ষমতা অর্জন করতে পারেন। জনসংখ্যার ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই জায়গাটাকে বাড়াতে হবে, এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ। 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে উত্তরাধিকার সম্পত্তির ওপর কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। তবে রাজস্ব বাড়াতে আগামীতে অনানুষ্ঠানিক এই খাতকে করের আওতায় আনতে চায় এনবিআর। এই জন্য নতুন করদাতাদের ন্যূনতম কর 3000-এর পরিবর্তে 1000 করার পরিকল্পনা করছে সংস্থাটি। শনিবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ভ্যাট দেওয়ার সক্ষমতা থাকলেও আদায় প্রক্রিয়া সহজ না হওয়াতে বড় একটি অংশ এর বাইরে থেকে গেছে। এতে পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা।
ভবিষ্যতে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 কোটিতে উপনীত করতে অটোমেশন সহ নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া বর্তমান সরকার এনবিআরকে নীতি ও বাস্তবায়ন 2 বিভাগে বিভক্ত করার ব্যাপারে একমত জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এরই মধ্যে নতুন করে কমিটি গঠনে অর্থ মন্ত্রণালয় কাজ শুরু করেছে। উত্তরাধিকার কর বা ইনহেরিটেন্স ট্যাক্স আরোপ করার চিন্তাভাবনা আসলে সরকারের নেই। এটা একটু আর্লি স্টেজে আছে এবং এটা ক্লিয়ার করতে হবে যে আমরা এই ধরনের কোনো কর এই বছর আরোপ করবো না, এবারের বাজেটে এই ধরনের কোনো প্রস্তাব থাকবে না। কিছু ট্যাক্স পেয়ার সারা জীবন ট্যাক্স দেবে আর কিছু ট্যাক্স পেয়ার সারা জীবন ট্যাক্সের বাইরে থাকবে, এটা হয় না। এবং এই বিষয়টাকে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ইনকাম ট্যাক্সের ক্ষেত্র এবং ভ্যাটের ক্ষেত্র, এবং এই র্যাকেটটাকে আমাদের যে করেই ভাঙতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের রেভিনিউ কালেকশনের যে বদনাম, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম। আমার মনে হয় এটা বাড়ানোর একটাই উপায়, এটাকে ট্রান্সপারেন্ট করা এবং এটাকে ডিজিটালাইজ করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকটে পোশাক খাতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে 20% মতো। শিল্পাঞ্চলগুলোতে গড়ে লোডশেডিং হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, জানিয়েছে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপার্টস অ্যাসোসিয়েশন BKMEA। রাজধানীর এক হোটেলে বিটিকেজি এক্সপো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানায় সংগঠনটি। BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশে 2 মাস জ্বালানি মজুদ আছে সরকারের পক্ষ থেকে বলা হলেও বাস্তবতা হলো প্রয়োজনীয় তেল মিলছে না, ব্যাহত হচ্ছে উৎপাদন। বিদেশি ক্রেতারাও শঙ্কিত সময় মতো পোশাক রপ্তানি নিয়ে, ফলে ক্রেতারা ক্রয় আদেশ কমিয়ে দিয়েছে। তাই এখন পোশাক কারখানাগুলো সক্ষমতার মাত্র 50 থেকে 60% চলছে। কাস্টমসের স্বেচ্ছাচারিতা ও ব্যাংকের অসহযোগিতা সহ নানা প্রতিবন্ধকতায় বিনিয়োগকারীরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন BKMEA এর সভাপতি। দেখবে আগে আমরা ভালো আছি কিনা, কিন্তু আমরা তো ভালো নেই। আমরা তো নানা রকমের জটিলতা, নানা রকমের কাস্টমসের জটিলতা, ট্যাক্সেশনের জটিলতা, একটা ট্যাক্সেশন পলিসিটাই একটা রং সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আছে। একটা মানে আমি বলবো যে ব্যবসা এবং বিনিয়োগ পরিপন্থী একটা ট্যাক্সেশন সিস্টেম সেখানে। বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড দেয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না, এমনটা জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শনিবার সকালে FDC-তে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, বাড়ি বাড়ি গিয়ে স্কোরিং এর মাধ্যমে আইওয়াজ পদ্ধতিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে যাদের প্রয়োজন তাদেরকেই এই সুবিধা দেয়া হচ্ছে। সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির কারণে ঋণের বোঝা বাড়ার শঙ্কা নেই বলেও জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার যদি ব্যয় সংকোচন নীতির মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান তৈরি, অতিমূল্যায়িত প্রকল্প গ্রহণ না করে দুর্নীতি বন্ধ করতে পারে, তাহলে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা খুব বড় চ্যালেঞ্জ হবে না। বিগত সময়গুলোতে আমরা বিভিন্ন ধরনের ডিলারশিপ রয়েছে এবং আমাদের যেমন সারা ডিলারশিপ রয়েছে, বিভিন্ন কার্ডস রয়েছে, এগুলোর যে লিস্টগুলো হয়েছিল তারা ম্যাক্সিমাম ছিল হচ্ছে স্বজনপ্রীতির মাধ্যমে করা হয়েছিল, এবং যেটা বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক সময় দেখা গেছে যে ট্রু বেনিফিশিয়ারি এটা পাচ্ছে না, অনেকে এটা প্রয়োজন নেই তারা পাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি কমিটি গঠন করে এগুলোর লিস্টগুলো চেক করার চেষ্টা করছি, এবং যেন অবশ্যই যাদের প্রয়োজন দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে তাদের কাছেই যেন এই বেনিফিটগুলো পৌঁছায়, সেটাকে নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। পথ চলার 35 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিন উদযাপন করছে দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। আয়োজনের দ্বিতীয় দিনে রাজধানীতে ডেইলি স্টার ভবনে গিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে গণমানুষের কথা তুলে ধরায় ডেইলি স্টারকে ধন্যবাদ জানান তারা। এ সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, টেকসই গণতন্ত্র বজায় রাখতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। দেশ ও জনগণের স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। এদিন অতিথিদের জন্য বিশেষ সাংস্কৃতিক আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। মধ্যস্থতাকারী পাকিস্তানের সাথে বৈঠক করলেও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় বসতে নারাজ ইরান। তবে তেহরান সরাসরি বৈঠকে রাজি দাবি করে আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। ইরান যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে লেবাননে চলছে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। স্থায়ী শান্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে ফিরতে নারাজ ইরানের প্রতিনিধি দল বৈঠক করেছেন যুদ্ধের মধ্যস্থতাকারী পাকিস্তানের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও অন্যান্য নেতাদের সাথে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। পাক নেতাদের সাথে কি আলোচনা হয়েছে ইরানি প্রতিনিধি দলের? আমেরিকার সাথে আলোচনায় বসতে কি রাজি হয়েছে ইরানের শীর্ষ নেতারা? মতপার্থক্য দূরে সরিয়ে কি আবারও একবার সমঝোতার চেষ্টা করবে দুই পক্ষ, নাকি আবারও ভেস্তে যাবে পাকিস্তানের সব তোড়জোড়? ইরানি দূতাবাস জানিয়েছে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। আর মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনায় না বসার বিষয়ে এখনও অনড় অবস্থান ইরানের। এর আগে ইরান সরাসরি আলোচনায় বসতে রাজি বলে দাবি করেছিল হোয়াইট হাউস। ইরান শিগগিরই একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেবে বলে আশা প্রকাশ করেছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্পও। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সমঝোতার বিষয়ে ইরানের অবস্থান পাকিস্তানের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় দফার শান্তি আলোচনা যখন অনিশ্চিত, তখন দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধে উত্তাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানের একটি বন্দরে যাওয়ার পথে দেশটির পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS রাফায়েল পেরাল্টা। এছাড়া ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। অবরোধের পরিধি বাড়ানোয় মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল করতে পারছে না বলেও দাবি তার। বৈঠক নিয়ে অনিশ্চয়তা আর হরমুজে চলমান নিষেধাজ্ঞায় বাড়ছে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা। এমন অবস্থায় আমেরিকা আবারও হামলা শুরু করলে তা প্রতিরোধের সক্ষমতা ইরানের আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, যার উত্তর দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের আঘাত প্রতিরোধ করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হামলার মাত্রা বাড়িয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেও হামলা চলবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংস অ্যারেনায় দোরিয়েলটন গোমেজের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে কিংস। অন্য ম্যাচে গাজীপুরে PWDকে 3-1 গোলে হারিয়েছে মোহামেডান। আগের দিন ফর্টিস এফসিকে হারিয়ে 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ছুঁয়েছিল ঢাকা আবাহনী। শনিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয়ে 14 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে লিগ রেসে এককভাবে শীর্ষে উঠেছে কিংস। খেলার 22 মিনিটে ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রসে বক্সে বলের নিয়ন্ত্রণ নিয়ে সহজেই দলের একমাত্র গোলটি করেন দোরিয়েলটন। লিগে এটি দোরিয়েলটনের 14তম এবং এই মৌসুমে 21তম গোল। তবে ম্যাচে পরিষ্কার নিয়ন্ত্রণ ধরে রেখেও ব্রাদার্সের গোলকিপার ইসহাক আকুন্দের দৃঢ়তায় গোলের সংখ্যা বাড়াতে পারেনি বসুন্ধরা কিংস। ইসহাক বেশ কয়েকটি গোলের প্রচেষ্টা রুখে দিলে 1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় কিংসকে। অন্য ম্যাচে PWDর বিপক্ষে 15 মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন জুয়েল মিয়া। তবে 85 মিনিটে ম্যাচে 1-1 সমতা আনেন PWDর আবদুল্লাহ। তবে শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে 89 মিনিটে পেনাল্টি পায় মোহামেডান এবং সেই সুযোগে ব্যবধান 2-1 করেন উজবেক মিডফিল্ডার মুজাফফরভ। এরপর ইনজুরি সময়ে রাফায়েল টুডুর গোলে ব্যবধান 3-1 করে মোহামেডান। এই নিয়ে আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে লিগে টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান। 14 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে এখন 5 নম্বরে গতবারের চ্যাম্পিয়নরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন পূরণ হবে জুলাই সনদ সহ প্রতিটি ওয়াদা। জুলাই সনদ নিয়ে আরেক প্রতারণায় সরকার, অভিযোগ ডাক্তার শফিকে, জামাত কখনো সুস্থ চিন্তা করে না বলেছেন মির্জা ফখরুল। হামে আরো 11 জনের মৃত্যু, নতুন করে শত শত শিশু আক্রান্ত, রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। কাটছেই না জ্বালানি তেলের ভোগান্তি, 34,667 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা মাস্টার ট্যাঙ্কার। টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার তথ্য অসত্য বলেছেন অর্থমন্ত্রী, সরকারকে IMF এবং বিশ্ব ব্যাংকে নির্ভরতা কমানোর তাগিদ সম্পাদকদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।